হ্যালো বন্ধুরা, আমি তোমাদের দিদিমণি নিয়ে এসেছি প্রাইমারি টেটের জন্য পরিবেশবিদ্যা থেকে 30টি এমসিকিউ এর ক্লাস। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। আজকের প্রথম কোশ্চেন হলো, কোনো ব্যক্তি ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হলে তার দেহে কোনটির অভাব দেখা দেবে? অনুচক্রিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা নাকি রক্তরস? এখানে দেখো ম্যালেরিয়া বলেছে আর বলেছে অভাব দেখা দেবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লোহিত রক্তকণিকা। আমরা জানি ম্যালেরিয়ার প্যাথোজেন হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। ম্যালেরিয়া যদি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের দ্বারা হয় তাহলে বিশেষভাবে সেটা আরবিসির পরিমাণ কমিয়ে দেয়। আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল, মানে বাংলায় যাকে লোহিত রক্তকণিকা বলছে। এই প্লাজমোডিয়ামের একটা লার্ভাল স্টেজ আরবিসির মধ্যে কাটায় মোটামুটি 48 ঘন্টা। তারপরে 48 ঘন্টা থাকার পর সেটা আরবিসিকে রাপচার করে বেরিয়ে আসে। আর যখনই এই আরবিসি রাপচার হয়, মানে ফাটিয়ে বেরিয়ে আসে, তখনই আমাদের কাঁপুনি দিয়ে জ্বর আসে। ওই জন্যই বলে ম্যালেরিয়াতে কাঁপুনি দিয়ে জ্বর আসে, এটা একটা লক্ষণ। তাহলে এইভাবে যে আরবিসিগুলোকে রাপচার করছে, এই জন্যই আরবিসির পরিমাণ কমে যায়। নেক্সট কোশ্চেন হলো, এই একই কোশ্চেন যদি এটা ডেঙ্গুর সম্পর্কে থাকতো, যে কোনো ব্যক্তির ডেঙ্গু দ্বারা আক্রান্ত হলে তার দেহে কোনটির অভাব দেখা দেবে? তখন উত্তর হয়ে যাবে অপশান এ, অনুচক্রিকা। ডেঙ্গু হয়, ডেঙ্গু একটা ভাইরাস। এই ভাইরাস কি করে, আমাদের যে বোন ম্যারো আছে মানে অস্থি মজ্জা, সেইখানে অ্যাফেক্ট করে। আর এই যে অনুচক্রিকা, এইটা বোন ম্যারো থেকেই তৈরি হয়। তাই জন্য ডেঙ্গুতে আক্রান্ত হলে বোন ম্যারো ক্ষতিগ্রস্ত হয়, আর বোন ম্যারো ক্ষতিগ্রস্ত হলে ঠিকঠাকভাবে অনুচক্রিকা বা প্লেটলেটস তৈরি হবে না। একে তো তৈরি হবে না, তার উপর আবার যেগুলো তৈরি হয়ে আছে সেগুলোও নষ্ট করে দেবে। ওই জন্য ডেঙ্গু হলে প্লেটলেটস খুবই কমে যায়। পরের প্রশ্ন হলো, অনুচক্রিকার প্রধান কাজ কি? হিমোগ্লোবিন তৈরি করা, প্রোটিন তৈরি করা, রক্ততঞ্চন করা না কোনোটিই নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রক্ততঞ্চন। এই অনুচক্রিকা বা প্লেটলেটসের মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। এটার বিভিন্ন কাজ তো আছে, কিন্তু মেন কাজ হচ্ছে রক্ততঞ্চন করা, মানে রক্তকে জমাট বাঁধানো। যখনই কোথাও কেটে যাবে বডি তখনই প্লেটলেটকে সিগন্যাল দেবে যে এখানে কেটে গেছে, আর তখনই প্লেটলেট সেই জায়গাতে এসে একসাথে জড়ো হয়ে যাবে, ক্লাম্প তৈরি করে নেবে, যেটা জেলির মতো দেখতে, আর তখনই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এভাবেই অনুচক্রিকা রক্ততঞ্চনে সাহায্য করে। পরের কোশ্চেন হলো, রক্ততঞ্চনের জন্য দায়ী প্রোটিন কোনটি? পেপসিন, হেপারিন, ফাইব্রিনোজেন নাকি কাইনিন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফাইব্রিনোজেন। এটা একটা প্রোটিন যাকে বলা হয় ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর মানে হচ্ছে যেটা রক্ততঞ্চনে সাহায্য করবে। কোথাও আঘাত লাগলে যেখান থেকে রক্তপাত হচ্ছে, সেই আঘাত থ্রম্বিন বলে আর একটা প্রোটিন আছে, সেইটাকে অ্যাক্টিভেট করবে, যেটা কিনা ইনটার্ন ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে চেঞ্জ করে দিয়ে অ্যাকচুয়ালি এই ফাইব্রিনটা হচ্ছে রক্তকে জমাট বাঁধাতে সাহায্য করে। তাহলে এই যে আগেরটাই দেখলাম যে অনুচক্রিকা সাহায্য করছে, ওইটা কিভাবে হচ্ছে, এইটা একটা প্রসেসের মাধ্যমে চলে। যেমন দেখো, এখানে প্রথমে ইনজুরি হলো, কোথাও একটা আঘাত লাগলো, তারপরে আঘাত লাগলে তোমার বডিতে সিগন্যাল যাবে প্লেটলেটস আরও বেশি করে তৈরি হওয়ার জন্য। সেই প্লেটলেটস সিগন্যাল পাঠাবে থ্রম্বিনকে, আর থ্রম্বিন তখন সিগন্যাল পাঠাবে ফাইব্রিনোজেনকে, যাতে ফাইব্রিন তৈরি হয়। এই ফাইব্রিন ফাইনালি গিয়ে রক্তটাকে জমাট বাঁধাবে। পরের কোশ্চেন হলো, শিরার মধ্যে রক্ততঞ্চন কে আটকায়? অপশান একই আছে। এটা একটা কিউরিয়াস জিনিস যে আমাদের কেটে গেলে তো রক্ত কিছুক্ষণের মধ্যেই জমাট বেঁধে যায়, কিন্তু আমাদের যে ব্লাড ভেসেল আছে, শিরা ধমনী, সেইখানে রক্তগুলো প্রবাহিত কি করে হচ্ছে, সেইখানে কেন জমছে না? তাহলে তার জন্য আমাদের বডিতে মেকানিজম আছে। আর এই যে শিরা ধমনীর মধ্যে রক্ততঞ্চন, এইটাকে আটকায় হেপারিন, অপশান বি। হেপারিন হচ্ছে একটা প্রোটিন যেটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুল্যান্ট হিসেবে কাজ করে, মানে এটা আমাদের ব্লাডে ন্যাচারালিই থাকে। আর অ্যান্টিকোয়াগুল্যান্ট মানে হচ্ছে রক্ততঞ্চন বিরোধী। কারণ কি, শিরা ধমনীর মধ্যে যদি রক্ত ওরকম জমাট বেঁধে যায় তাহলে আমরা আর বেঁচে থাকতেই পারবো না। আবার কেটে ছড়ে গেলে যদি ব্লিডিং হয়েই যায় তাহলেও আমরা বেঁচে থাকতে পারবো না। তাহলে নেচার আমাদের মধ্যে দুই রকমই সিস্টেম ভালোভাবে দিয়ে রেখেছে।
পরের কোশ্চেন হলো, বলেছে ভারতবর্ষে ইকো ট্যুরিজমের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হলো পুরী, বেনারস, কেদারনাথ না সুন্দরবন। ভারতবর্ষে অনেক জায়গায় আছে ইকো ট্যুরিজমের জন্য, কিন্তু অপশান থেকে বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সুন্দরবন। ইকো ট্যুরিজম, ইকো মানে হচ্ছে ইকোলজি থেকে ইকো কথাটা এসেছে, আর ট্যুরিজম হচ্ছে ভ্রমণ, মানে পরিবেশগত ভ্রমণ। তাহলে অপশানগুলো দেখো, পুরী, বেনারস, কেদারনাথ সবগুলোই কিন্তু তীর্থস্থল বলা যেতে পারে। এখানে নেচারের সেরকম কিছু নেই, কিন্তু সুন্দরবন হচ্ছে পুরোপুরি একটা নেচার বেসড ডেস্টিনেশন। সুন্দরবনে তোমার রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ম্যানগ্রোভ অরণ্য আছে, তার সাথে বিভিন্ন জীব বৈচিত্র্য আছে। তাই পরিবেশের পার্সপেক্টিভ থেকে যদি তোমাকে ভ্রমণ করতে হয়, সব থেকে উপযুক্ত অপশান হবে অপশান ডি, সুন্দরবন। নেক্সট কোশ্চেন হলো, ভারতের প্রথম ইকো ট্যুরিজম সেন্টার কোথায়? দিল্লিতে, মুম্বাইয়ে, কেরালাতে নাকি কলকাতাতে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কেরালাতে। কেরালার কোল্লাম ডিস্ট্রিক্টে একটা জায়গা আছে, তার নাম হচ্ছে থেনমালা। এই থেনমালা জায়গাটাকে খুব ভালো করে প্ল্যান করে সাজানো হয়েছে ইকো ট্যুরিজমের জন্য। সেখানে দেখার মতো জায়গা বলতে থেনমালা ড্যাম আছে, তারপরে সেন্দুরনে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, তারপরে কিছু সাসপেনশন ব্রিজ আছে, বাটারফ্লাই সাফারি পার্ক আছে, প্রভৃতি বিভিন্ন জিনিসগুলোকে অর্গানাইজ করেছে যাতে সেখানে লোকে বেড়াতে যায়, ট্যুরিজম, আমাদের যে ট্যুরিজম শিল্প আছে সেটা বুস্ট হয়, আর তার সাথে সাথে ভারতের যে প্রাকৃতিক সম্পদ আছে সেইটাকেও যেন কাজে লাগানো যায়। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। বলেছে মানবজাতির পক্ষে ওজোন স্তর গুরুত্বপূর্ণ কেন? এটি পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, এটি বায়ুমণ্ডলে অক্সিজেন যুক্ত করে, এটি অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে আচ্ছাদন হিসেবে কাজ করে, নাকি এটি বায়ুমণ্ডলে হাইড্রোজেন যুক্ত করে? ওজোন স্তর নিয়ে আমরা প্রায় প্রতিদিনই লেকচারে দেখছি, এটা সবারই পড়া উচিত। সঠিক উত্তর হলো অপশান সি, এটি অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে আচ্ছাদন হিসেবে কাজ করে। বোধহয় কালকের ক্লাসেই আমরা পড়লাম যে ওজোন স্তরকে ন্যাচারাল সানস্ক্রিন বলে, অর্থাৎ প্রাকৃতিক সৌর পর্দা। পর্দার কাজ কি? কিছুকে আড়াল করে রাখা। তাহলে এই ওজোন স্তরের কাজ হচ্ছে সূর্য থেকে যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আসে বা ইউভি লাইট আসে, সেই ইউভি লাইটটাকে রোধ করা। আর এই ওজোন স্তর থাকে কোথায়? ওজোন স্তর থাকে আমাদের ট্রপোস্ফিয়ারের ওপরে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। নেক্সট কোশ্চেন হলো, জেট প্লেন কোন স্তরে ওড়ে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার না আয়োনোস্ফিয়ার? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের লোয়ার অংশ দিয়ে জেট প্লেন যায়। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়তে থাকে। পরের কোশ্চেন হলো, সবচেয়ে হালকা ধাতু কোনটি? লিথিয়াম, ব্রোমিন, পারদ না সোডিয়াম? সঠিক উত্তর হলো অপশান এ, লিথিয়াম। লিথিয়ামের সিম্বল হলো Li, আর এর পারমাণবিক সংখ্যা হলো 3। লিথিয়াম হালকা তো বটেই, তার সাথে সাথে খুবই নরম একটা ধাতু, এতটাই নরম যে এটাকে চাকুর সাহায্যে কাটা হয়। এর কালার হচ্ছে সিলভার কালার, আর এর ঘনত্ব হচ্ছে সব থেকে কম। লিথিয়ামের এখন ব্যাপক চাহিদা হচ্ছে, কারণ কি? লায়ন বলে ব্যাটারি, মানে লিথিয়াম আয়ন ব্যাটারি এখন খুবই ডিমান্ডে আছে। সম্প্রতি আমাদের জম্মু কাশ্মীরে অনেকটা বড় একটা লিথিয়ামের সোর্স পাওয়া গেছে, যার থেকে আমাদের ভারতবর্ষে ইকোনমিক অনেকটা উন্নতি হতে পারে। পরের কোশ্চেন হলো, কী প্রকার ব্যাটারি রিচার্জেবল নয়? সিলভার অক্সাইড ব্যাটারি, নাইট্রাস অক্সাইড ব্যাটারি, লায়ন ব্যাটারি নাকি কোনোটিই নয়? ভালো করে দেখবে, এটা নয় বলেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সিলভার অক্সাইড ব্যাটারি। তাহলে সিলভার অক্সাইড ব্যাটারি কিন্তু রিচার্জ করা যায় না, এটা হচ্ছে সিঙ্গেল ইউজ ব্যাটারি। আর আগেরটা যেমন পড়লাম লায়ন ব্যাটারি মানে লিথিয়াম আয়ন ব্যাটারি, সেইটা কিন্তু রিচার্জেবল। নেক্সট কোশ্চেন হলো, বিগ ব্যাং ঘটনায় কি কি তৈরি হয়েছিল? হাইড্রোজেন হিলিয়াম সোডিয়াম না হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম না হাইড্রোজেন হিলিয়াম নিয়ন না হাইড্রোজেন হিলিয়াম ভ্যানাডিয়াম? সঠিক উত্তর হবে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম। তো এই বিগ ব্যাং থিওরি আমরা সবাই জানি যে ইউনিভার্স কিভাবে তৈরি হয়েছিল সেটার ব্যাখ্যা করে। তো এই বিগ ব্যাং থিওরিতে মেনলি 3টে উপাদান তৈরি হয়েছিল, সেটা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম আর লিথিয়াম। নেক্সট কোশ্চেন হচ্ছে, সবচেয়ে ভারী ধাতু কোনটি?
পারদ, ব্রোমিন, সোডিয়াম নাকি অসমিয়াম? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অসমিয়াম। এখানে দেখো পারদও কিন্তু একটা ভারী ধাতু, কিন্তু সবচেয়ে যদি বলা হয় তাহলে কিন্তু হবে অসমিয়াম, যেহেতু অসমিয়াম অপশানে আছে। এই অসমিয়ামের সিম্বল হচ্ছে OS আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 76। এটা হচ্ছে সব থেকে ঘনত্ব, এটার ঘনত্ব হচ্ছে ধাতুদের মধ্যে সব থেকে বেশি, আর এটা মেনলি একটা প্ল্যাটিনামের আকরিক। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। বলেছে তরল ধাতু কোনটি? গ্যালিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম না সবকটি? খেয়াল রাখবে ধাতু বলেছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সবকটি। এখানে যদি পারদ থাকতো, পারদও কিন্তু তরল ধাতু, তাহলে পারদ, গ্যালিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম সবই হচ্ছে তরল ধাতু। পরের কোশ্চেন হলো তরল অধাতু কোনটি? সোডিয়াম, ক্যালসিয়াম, ব্রোমিন না ক্রোমিয়াম? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ব্রোমিন। আগেরটাই ছিল তরল ধাতু আর এটাই হলো তরল অধাতু। ব্রোমিনকে হ্যালোজেন মৌল বলা হয়, এটা হচ্ছে গ্রুপ 17-এ আছে, আমাদের যে পিরিয়ডিক টেবিল আছে তার গ্রুপ 17-এ থাকে হ্যালোজেন মৌল। তাহলে পরের কোশ্চেনও এই রিলেটেডই দেখে নিই। বলেছে হ্যালোজেন কথার অর্থ কী? উদ্বায়ী, দাহ্য বস্তু না জল বিয়োজক না লবণ উৎপাদক? সঠিক উত্তর হয়ে যাবে লবণ উৎপাদক, অপশান ডি হ্যালোজেন। হ্যালো মানে হচ্ছে সল্ট আর জেন হচ্ছে জেনেসিস বা ফর্মেশন, সেইখান থেকে হয়েছে সল্ট ফর্মেশন, হ্যালোজেন। 5টা হ্যালোজেন আমরা দেখতে পাই হ্যালোজেন মৌল, সেটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটিন। এবার এইটাকে লবণ ফর্মেশন এরকম কেন বলছে? কারণ কি এদের বাইরের কক্ষপথে 7খানা ইলেকট্রন আছে, আর আমরা জানি যে কোনো মৌলের যদি বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে যায় তাহলে সেই মৌলটা হয়ে যায় স্টেবল, কারণ ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 8টার। এবার যেহেতু এটার 7টা আছে, শুধুমাত্র একটার কমতি আছে, তাই জন্য এরা খুবই তাড়াতাড়ি কোনো ধাতুর সাথে রিয়াকশন করে তার লবণ বানিয়ে ফেলে, যাতে তারা বাইরের কক্ষপথের ওই একটা ইলেকট্রনের ঘাটতিকে পূরণ করে নিতে পারে, তাই জন্য এদেরকে হ্যালোজেন বলা হয়। তারপরের প্রশ্ন হলো লিভার সংক্রান্ত সমস্যার ওষুধ অশ্বগন্ধা না সর্পগন্ধা না তুলসী না নিম? কোথা থেকে পাওয়া যায় বলতে হবে। সঠিক উত্তর হলো অপশান এ অশ্বগন্ধা। অশ্বগন্ধা গাছের মূল আর পাতা এটাকে দুধের সঙ্গে মিশিয়ে খেলে লিভারের সংক্রান্ত যে প্রবলেম আছে সেগুলো দূর হয়ে যায়। আর তুলসী, নিম আমরা তো জানি, তুলসী সর্দি কাশিতে ব্যবহৃত হয়, নিম কোনো স্কিনের সমস্যায় ব্যবহৃত হয়, আর সর্পগন্ধা থেকে উচ্চ রক্তচাপের জন্য ওষুধ তৈরি হয়। পরের কোশ্চেনে বলেছে ক্ষতিকারক জীবের তথ্য থাকে রেড ডেটা বুক, গ্রিন ডেটা বুক, ব্ল্যাক ডেটা বুক না গ্রে ডেটা বুক? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ব্ল্যাক ডেটা বুক। এখানে বলেছে ক্ষতিকারক জীব, যদি বলতো বিলুপ্ত হওয়ার আশঙ্কা আছে এরকম জীব কোথায় থাকে তাহলে সেটা হয়ে যেত রেড ডেটা বুক। পরের কোশ্চেন হলো সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপরে? তাপ্তি, নর্মদা, গঙ্গা নাকি তিস্তা? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নর্মদা নদী। এই নর্মদা নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র আর গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, তারপর আরব সাগরে মিলিত হয়েছে। এই নর্মদার ওপরেই তৈরি হয়েছে সর্দার সরোবর বাঁধ। পরের কোশ্চেন হলো স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা। তাহলে আগের কোশ্চেনে আমরা দেখলাম যে সর্দার সরোবর বাঁধ সেটাও নর্মদার উপরে তৈরি হয়েছে, আর স্ট্যাচু অফ ইউনিটি মানে সর্দার বল্লভভাই প্যাটেলের যে স্ট্যাচু সেটাও নর্মদার ওপরেই বানানো হয়েছে। আর এই স্ট্যাচু অফ ইউনিটি কোন রাজ্যে আছে? এটা হচ্ছে গুজরাটে। আমাদের নেক্সট কোশ্চেন হলো কোন গাছটি বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত হয়? সর্ষে, ভুট্টা, জব নাকি জ্যাট্রোফা? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জ্যাট্রোফা। এই জ্যাট্রোফা গাছের যে বীজ হয় সেই বীজটাকে শুকিয়ে সেটাকে পিষে ওখান থেকে বায়োডিজেল তৈরি করা হয়। তারপরে বলেছে অলিভ রিডলে কি?
ন্যাশনাল পার্ক না আমেরিকান নদী নাকি কচ্ছপের প্রজাতি নাকি অলিভ গাছের প্রজাতি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কচ্ছপের প্রজাতি। এটা খুব ছোট্ট আকারের কচ্ছপ যারা আড়ি বাড়ার মাধ্যমে একসাথে সবাই মিলে ডিম পাড়ে। পরের কোশ্চেন হলো অলিভ রিডলে সংরক্ষণের বিখ্যাত অভয়ারণ্য কোনটি? ভিতরকণিকা না কাজিরাঙা না সিঙ্গালীলা নাকি বেথুয়া ডহরি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভিতরকণিকা। ভিতরকণিকা আছে ওড়িশাতে, যেটা এই কচ্ছপ প্রজাতির জন্য বিখ্যাত। আর অপশান ডিতে আছে বেথুয়া ডহরি, এটা হচ্ছে নদিয়াতে। সিঙ্গালীলাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে, এটা দার্জিলিংয়ে আছে। আর কাজিরাঙা আছে আসামে, এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। পরের কোশ্চেন হলো নিচের কোন গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত? নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড নাকি জিঙ্ক অক্সাইড? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নাইট্রাস অক্সাইড। এই নাইট্রাস অক্সাইড সার্জারিতে, বিশেষ করে ডেন্টিস্ট যারা হয়, ডেন্টিস্টদের খুবই কাজে লাগে, যাতে পেশেন্ট যে দাঁত তুলতে যে ব্যথা হয় তো সেই ব্যথাতে যেন তারা একটু আরাম পায়, তাই জন্য এই নাইট্রাস অক্সাইড গ্যাসের ব্যবহার করা হয়। আর সার্জারির ক্ষেত্রে এটা আর কি, মানে বলতে গেলে এটা আর কি অ্যানাস্থেটিক হিসেবে কাজ করে। পরের কোশ্চেন হলো জলের তাপীয় দূষণ হয় যখন সমগ্র জলের তাপমাত্রা ড্যাশ 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বাড়ে, 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস বাড়ে, 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ে না 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস বাড়ে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বাড়ে। তার মানে জলের স্বাভাবিক উষ্ণতা থেকে যদি সমগ্র জলের 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় উষ্ণতা, তাহলে বলা যায় জলের তাপীয় দূষণ হয়েছে। পরের কোশ্চেন হলো 2023 সালে কোন দেশে বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠিত হয়? আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, গ্রিনল্যান্ড নাকি নিউজিল্যান্ড? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নেদারল্যান্ড। এটা পরিবেশের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সেরও কোশ্চেন। তারপর বলেছে নিচের কোনটির লার্ভা গ্রাব নামে পরিচিত? শামুক, পতঙ্গ, বিটল না ব্যাঙ? উত্তর হয়ে যাবে অপশান সি, বিটল। তারপরে বলেছে আন্তর্জাতিক জল দিবস। আন্তর্জাতিক জল দিবস কবে? 22শে মার্চ, 24শে ফেব্রুয়ারি, 30শে জুন নাকি 22শে এপ্রিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 22শে মার্চ। পরের কোশ্চেন হলো সর্বপ্রথম সামাজিক বনসৃজন কথাটি ব্যবহৃত হয় কিয়োটোতে, স্টকহোমে, মন্ট্রিয়ালে না বসুন্ধরাতে? এই 4টে অপশানই হলো এক একটা পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, স্টকহোম। নেক্সট কোশ্চেন হলো আয়নায়িত বিকিরণের মাত্রার একক হলো র্যাড না ক্যাড না ম্যাট না র্যাম? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, র্যাড। র্যাড এসছে রেডিয়েশন থেকে। তাহলে এই হলো আজকের পরিবেশের থেকে 30টা এমসিকিউ। আশা করি তোমাদের ক্লাস ভালো লাগছে, এভাবেই ক্লাস চলতে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।